360 ডিগ্রি এডুকেয়ারের পক্ষ থেকে এই চ্যানেলের শুভানুধ্যায়ী দর্শক, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই চ্যানেলটিতে ইতোমধ্যেই দশম শ্রেণীর যে জীববিজ্ঞান বই রয়েছে সেই বইয়ের প্রথম অধ্যায়ের ক্লাসগুলো ধারাবাহিকভাবে প্রদান করা হয়েছে। আমরা ইতোমধ্যেই দ্বিতীয় অধ্যায়টি শুরু করেছি। দ্বিতীয় অধ্যায়টিতে আমরা কোষ কাকে বলে, কোষের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। তো দর্শকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই ধারাবাহিকতায় আজকে শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন একটি ক্লাস। এই ক্লাসটি হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর যে কোষ রয়েছে এই কোষগুলোর মধ্যে পার্থক্যগুলো কি কি, অথবা তার মধ্যে অবস্থান করছে কোন কোন অঙ্গাণু বা উপাদানগুলো তা নিয়ে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি আমরা শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতোমধ্যেই নিশ্চয়ই বিগত ক্লাসগুলো যদি করে থাকো অথবা পড়ে থাকো বইটিতে দেখবে যে একটি জীব কোষকে বিভিন্ন ভিত্তির উপর নির্ভর করে ভাগ করা হয়েছে। তো এর মধ্যে একটি ভাগ ছিল ইউক্যারিওটিক সেল এবং দ্বিতীয় ভাগটি ছিল প্রোক্যারিওটিক সেল। তো এই ক্ষেত্রে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটের মধ্যে যেই কোষটি অপেক্ষাকৃত উন্নত সেটি হচ্ছে ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক বা প্রকৃত কোষের যে সেলগুলো বা কোষগুলো রয়েছে বা জীবগুলো রয়েছে তারা অপেক্ষাকৃত উন্নত। তো আমরা আজকে এইখানে যে দুইটি তোমার কোষ নিয়ে আলোচনা করেছি সেই দুইটি কোষই হচ্ছে ইউক্যারিওটিক জীবের, অর্থাৎ প্রকৃত কোষী জীবের মধ্যে এই কোষগুলো অবস্থান করে। এর মধ্যে থেকে আমরা একটা উদ্ভিদ কোষ অঙ্কন করেছি এবং একটি প্রাণী কোষ অঙ্কন করেছি। ধরে নিতে পারো শিক্ষার্থীবৃন্দ এই কোষগুলো হচ্ছে ওই জীবের একটি আদর্শ কোষ। তো সেই ক্ষেত্রে একটি জীবের কোষের মধ্যে অর্থাৎ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কোন কোন উপাদান অবস্থান করে তা আমরা আজকের ক্লাসটি থেকে জেনে নিতে পারবো এবং দেখে নিতে পারবো। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, যদি একটি উদ্ভিদ কোষ আলোচনা করা হয় বা অঙ্কন করা হয় তাহলে প্রথমে উদ্ভিদ কোষটির বাইরের দিকে একটি মোটা কোষ প্রাচীর অবস্থান করবে, যা কিনা প্রাণী কোষের ক্ষেত্রে এই কোষ প্রাচীরটি থাকবে না। প্রাণী কোষের আবরণ হিসেবে পাতলা একটি পর্দা থাকে। এই পর্দাটিকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন অথবা কোষপর্দা। কোষপর্দা কিন্তু আবার উদ্ভিদ কোষে অবস্থান করছে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় ক্ষেত্রেই কোষপর্দা কিন্তু থাকবে। যখন আমরা কোষপর্দা ভেদ করে যাব, লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখানে কোষ প্রাচীর আছে, তবে এখানে কোনো কোষ প্রাচীর নেই। তবে তার যে কোষপর্দা বা প্লাজমা মেমব্রেন রয়েছে, প্লাজমা মেমব্রেন থেকে আঙ্গুলের মতো এক রকমের অভিক্ষেপ বাইরের দিকে কোনো কোনো কোষ থেকে বের হয়ে আসে। এই অভিক্ষেপগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। অপরদিকে কোষপর্দা উদ্ভিদ এবং প্রাণী উভয় ধরনের কোষে অবস্থান করে। কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে অবস্থান করে না। এইবার লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমরা উদ্ভিদ কোষের মধ্যে এখানে যে উপাদানটি দেখতে পাচ্ছি বা সাইটোপ্লাজমের মধ্যে যে যে অঙ্গাণুগুলো আমরা দেখতে পাই সেগুলোকে বলা হচ্ছে সাইটোপ্লাজমিক অঙ্গাণু। এর মধ্যে এইখানে যে সাইটোপ্লাজমিক অঙ্গাণুটি অঙ্কন করা হয়েছে বা দেখানো হয়েছে তা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা অথবা অন্তঃপ্লাজমীয় জালিকা বলা হয়ে থাকে। ইংরেজিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামও বলা হয়ে থাকে। লক্ষ্য করো এখানে লেখা আছে অমসৃণ, দুঃখিত মসৃণ। এটি হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বা অন্তঃপ্লাজমীয় জালিকা। তো মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বা অন্তঃপ্লাজমীয় জালিকা তুমি উদ্ভিদ এবং প্রাণী উভয় ধরনের কোষেই দেখতে পাবে। অপরদিকে এন্ডোপ্লাজমিক জালিকা অমসৃণ যেটি, এইটি উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই দেখতে পাওয়া যায়। তবে এখানে লক্ষণীয় একটি বিষয় যে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকা দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে গিয়ে তোমার অমসৃণ, অপরটি হচ্ছে মসৃণ। যদি এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র রাইবোজোম অবস্থান করে তাহলে সেগুলো হয়ে যাবে এন্ডোপ্লাজমিক জালিকা অমসৃণ, রাইবোজোম অবস্থান করলে। অপরদিকে যদি কোনো রাইবোজোম অবস্থান না করে তার পৃষ্ঠদেশ বা গাত্র মসৃণ অবস্থায় থাকে তখন এগুলোকে বলা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এইবার আমরা চলে যাচ্ছি একটি কোষের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি হচ্ছে কি নিউক্লিয়াস। একটি নিউক্লিয়াস উদ্ভিদ কোষে যেমন অবস্থান করে প্রাণী কোষেও অবস্থান করে। তো শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, একটি নিউক্লিয়াস কিন্তু
বেশ কয়েকটি অংশের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। তোমরা যদি লক্ষ্য করো চিত্রটি, আশা করি নিশ্চয়ই এখান থেকে দেখতে পাচ্ছ, একটি নিউক্লিয়াসের ক্ষেত্রে যে অংশগুলো দেখা যায়, একটি, দুইটি, তিনটি, চারটি এবং পাঁচটি। আমি যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, এই একটি, দুইটি, তিনটি, চারটি এবং পাঁচটি, এই পাঁচটি অংশের সমন্বয়ে একটি নিউক্লিয়াস গঠিত হয়ে থাকে। এইবার এই নিউক্লিয়াসটি উদ্ভিদ কোষে থাকুক কিংবা প্রাণী কোষে থাকুক, যেই কোষে অবস্থান করে থাকুক না কেন, একটি নিউক্লিয়াস হলে এই তার পাঁচটি অংশ অবস্থান করবে। উল্লেখ্য, এখানে আবার উল্লেখ করছি যে এই কোষটি একটি প্রকৃতকোষী জীবের কোষ, এই কোষটি একটি প্রকৃতকোষী জীবের কোষ। তো এই অংশগুলো, পাঁচটি অংশগুলো আসলে কি কি লক্ষ্য করো। একটা নিউক্লিয়াসের একেবারে বাইরের দিকে নিউক্লিয়ার পর্দা অবস্থান করে, নিউক্লিয়ার পর্দা অবস্থান করে, এখানেও পর্দা রয়েছে, এখানেও পর্দা রয়েছে। এই পর্দার মাঝে অসংখ্য ছোট ছোট ছিদ্র, ক্ষুদ্র পোর বা রন্ধ্র অবস্থান করে। এই রন্ধ্রগুলোর মাধ্যমে আসলে একটি নিউক্লিয়াস সাইটোপ্লাজমের সঙ্গে তার বিভিন্ন পদার্থের আদান প্রদান সম্পাদন করে থাকে। এই রন্ধ্রগুলো হচ্ছে গিয়ে নিউক্লিয়ার রন্ধ্র। এটি একেবারে সমগ্র প্লাজম মেমব্রেন জুড়েই অবস্থান করে। পরবর্তীতে এই নিউক্লিয়াসের ভিতরে একটি ঘন অপেক্ষাকৃত যে স্পষ্ট অঞ্চল দেখা যায়, এই অঞ্চলটিকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাস প্রতিটি নিউক্লিয়াসেরই একেবারে মাঝে অবস্থান করবে। এরপরে দেখো, একটি কোষের ক্ষেত্রে বা বংশগতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে উপাদানটি, তা হচ্ছে গিয়ে ক্রোমোজোম। ক্রোমোজোম যখন রেস্টিং পিরিয়ডে থাকে, অর্থাৎ একটি কোষ যখন বিভাজনরত অবস্থায় থাকে না, বিশ্রামরত অবস্থায় থাকে, তখন ক্রোমোজোম একেবারে সরু সুতার ন্যায় থাকে। এইগুলোকে বলা হয় ক্রোমাটিন সূত্র। এগুলোকে আবার জালের ন্যায় অবস্থান করে বলে এগুলোকে অনেক সময় ক্রোমাটিন জালিকা অথবা ক্রোমাটিন রেটিকুলামও বলা হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা দেখলাম চারটি অংশ। অপরদিকে এই যে নিউক্লিয়াসের পর্দার ভিতরে নিউক্লিওলাস এবং ক্রোমাটিন সূত্র অবস্থান করে যে অঞ্চলটার মধ্যে, এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমের মধ্যেই মূলত নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার যেই রেটিকুলাম ক্রোমাটিন সূত্রকের কথা বলা হচ্ছে, সেগুলো নিউক্লিওপ্লাজমের মধ্যে অবস্থান করে। এরপর দেখো শিক্ষার্থীবৃন্দ, একটি কোষের বিভিন্ন অংশে রাইবোজোম মুক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। তুমি যদি প্রাণী কোষে অবস্থা লক্ষ্য করো, তাহলে দেখবে এখানে আমরা যেমন মুক্ত রাইবোজোম দেখতে পাচ্ছি, এখানে মুক্ত রাইবোজোম দেখতে পাচ্ছি, আবার এই জায়গায় মুক্ত রাইবোজোম দেখতে পাচ্ছি, এই জায়গায় মুক্ত রাইবোজোম দেখতে পাচ্ছি। এই রাইবোজোম গুলো মুক্ত অবস্থায় কিন্তু একটি কোষের মধ্যে ছড়ানো ছিটানো ভাবে অবস্থান করতে পারে। তো রাইবোজোম একটি কোষের গুরুত্বপূর্ণ অংশ এই কারণে, কারণ রাইবোজোম আসলে প্রোটিন সংশ্লেষণ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তো উদ্ভিদ কোষের যেমন প্রোটিন সংশ্লেষণ কর্মকাণ্ডের দরকার পড়ে, প্রাণী কোষেরও প্রোটিন সংশ্লেষণ কর্মকাণ্ডের দরকার পড়ে। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষের ক্ষেত্রে আসলে রাইবোজোম অবস্থান করে। এটা মুক্তভাবেও থাকতে পারে, আবার এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম, যেটা অমসৃণ বলছি, ওই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও লেগে থাকতে পারে। তারপরে দেখো শিক্ষার্থীবৃন্দ, সরণ কর্মকাণ্ডের সঙ্গে যে অঙ্গাণুটি একটি কোষের ক্ষেত্রে জড়িত থাকে, সেটি হচ্ছে গোলজি বস্তু। গোলজি বস্তু উদ্ভিদ কোষেও থাকতে পারে, প্রাণী কোষেও অবস্থান করে। প্রাণী কোষের ক্ষেত্রে এটি বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটি বৈশিষ্ট্য। তারপরে দেখো শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু, যা কিনা কোষের শক্তি উৎপাদন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এটি হোক প্রাণী কোষ হোক উদ্ভিদ কোষ, সকল কোষের ক্ষেত্রেই এটি আসলে শক্তি উৎপাদনকারী যে বিক্রিয়াগুলো রয়েছে, সেই বিক্রিয়াগুলো সম্পাদন এর সঙ্গে জড়িত। এই বিক্রিয়াগুলো সম্পাদিত হয় যেই অঙ্গাণুটির ভিতরে, তা হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া। একটি কোষের মাইটোকন্ড্রিয়া বিভিন্ন সংখ্যায় অবস্থান করতে পারে, ধরো তার কর্মকাণ্ডের উপর নির্ভর করে। এই কোষটি যদি ধরো বেশি কাজ সম্পাদন করতে হয়, তাহলে এই কোষটিতে বেশি শক্তি উৎপাদন হতে হবে, সেই ক্ষেত্রে এই কোষটির মধ্যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি থাকবে। আবার একই রকম ভাবে প্রাণী কোষের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যদি কোনো কোষের মধ্যে বেশি শক্তি উৎপাদনের দরকার পড়ে, তাহলে ওই কোষটিতে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি থাকবে। তো আমরা যদি এটা সাধারণ তুলনামূলক বিচার করি, দেখা যাচ্ছে এখানে একটি, দুইটি এবং তিনটি, এখানেও একটি, দুইটি এবং তিনটি মাইটোকন্ড্রিয়া রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি শিক্ষার্থীবৃন্দ একটি জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু কথা বলতে, তা হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্ট। তার আগে দেখো এইখানে যেই এতগুলো অঙ্গাণুর কথা আমরা বলছি, যে অঙ্গাণুগুলো একটি কোষের মধ্যে অবস্থান করতেছে, যেই অংশটির মধ্যে আসলে এই সবগুলো অঙ্গাণু অবস্থান করে, সেগুলোকে বলা হচ্ছে, সেই অংশটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমকে তুমি মাতৃকা বা ধাত্র বলতে পারো। ধাত্র বললে ধরো, ধাত্র কাকে বলবো আমরা, যা আসলে কোনো কিছু ধারণ করে রাখছে। তো এই ক্ষেত্রে সাইটোপ্লাজম আসলে ওই সকল অঙ্গাণু
কোষের ভিতরে যা যা রয়েছে এটি প্রোটোপ্লাজমের মধ্যে সকল কিছুকে ধারণ করে রাখছে এই সাইটোপ্লাজম। এরপরে যাও, এখানে একটা অঙ্গাণুর নাম লেখা হয়েছে লাইসোজোম। লাইসোজোম আসলে প্রধানত প্রাণী কোষের বৈশিষ্ট্য, তবে ক্ষেত্র বিশেষে কখনো কখনো লাইসোজোম উদ্ভিদ কোষেও থাকতে পারে, প্রধানত প্রাণী কোষের বৈশিষ্ট্য। এই লাইসোজোম আসলে একটি আত্মঘাতী অঙ্গাণু বলে বিবেচিত হয়। এরপরে যে অঙ্গাণুটার কথা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। জীব জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্য করলে দেখবে আমি আসলে এখানে একেবারে চোখে পড়ার জন্য আলাদা করে এটাকে লাল কালিতে উপস্থাপন করেছি। এই উপস্থাপনের পেছনে একটি কারণ রয়েছে শিক্ষার্থীবৃন্দ। দেখো, এই অঙ্গাণুটি হচ্ছে এমন একটি অঙ্গাণু যা কিনা উদ্ভিদ কোষ ব্যতীত অন্য কোনো কোষে পাওয়া যায়। এবার কোষটি হতে পারে ছত্রাকের কোষ, অথবা ধরো উচ্চতর কোনো জীবের কোষ, যাই হোক না কেন, যেই কোষের মানে কোষের ক্ষেত্রে হোক না কেন, যদি উদ্ভিদ কোষ না হয় তাহলে ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণুটি আসলে পাওয়া যাবে না ওই কোষের সাইটোপ্লাজমের মধ্যে। এরপরে লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, কোষ গহ্বর। এখানে তুমি যদি দুইটি কোষের মধ্যে তুলনামূলক বিচার করে থাকো তাহলে দেখবে উদ্ভিদ কোষের প্রায় অধিকাংশ জায়গা, প্রায় ধরতে পারো 70 থেকে 75% জায়গায় আসলে এই কোষ গহ্বর দখল করে রেখেছে। অর্থাৎ একটি উদ্ভিদ কোষের কোষ গহ্বর হবে বিশাল আকৃতির। অপরদিকে একটি প্রাণী কোষ যদি পর্যবেক্ষণ করো দেখবে প্রাণী কোষের কোষ গহ্বরটি একেবারেই ছোট। তো এখানে একটি কথা জানিয়ে রাখা দরকার, আসলে তুলনামূলক পার্থক্য আমরা আজকে আলোচনা করতে চাচ্ছিলাম, উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য। এই ক্ষেত্রে উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর রয়েছে তা অপেক্ষাকৃত বড় হবে, এবং প্রাণী কোষের যে কোষ গহ্বর রয়েছে, দুঃখিত আমি কোষ প্রাচীর শব্দটা ব্যবহার করলাম, আসলে কোষ গহ্বর হবে। কোষ গহ্বর অনেক বড় হবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এটি হবে আকারে ছোট। সাধারণত উদ্ভিদ কোষ প্রাণী কোষে দেখা যায় না, যদি দেখা গিয়ে থাকে তাহলে এটি আকারে অনেক ক্ষুদ্র হবে। এই হচ্ছে গিয়ে তার একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বলতে পারো। এবার দেখো, এই যে উদ্ভিদ কোষটি রয়েছে তার পাশে অপর আরেকটি উদ্ভিদ কোষ কিন্তু অবস্থান করে। এই দুই কোষের মধ্যবর্তী যে ফাঁকা স্থান রয়েছে তাকে বলা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে এই চিত্রটির মাধ্যমে আসলে তোমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য সূচক যে বিষয়টা কিছুটা অনুধাবন করতে পেরেছ। তো পার্থক্যের ক্ষেত্রে আমি যদি উপস্থাপন করতে চাই তাহলে কি বলতে হবে? একটি উদ্ভিদে কোষ প্রাচীর রয়েছে, প্রাণীতে কোষ প্রাচীর নেই। একটি উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট রয়েছে, প্রাণীতে কোষ প্রাচীর অনুপস্থিত। একটি উদ্ভিদে কোষ গহ্বর বিশাল আকৃতির হয়, কিন্তু প্রাণীতে কোষ গহ্বর সাধারণত থাকে না, যদি থেকে থাকে তাহলে ক্ষুদ্রাকৃতির হবে। আরো একটি বৈশিষ্ট্য রয়েছে শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি একটা বিষয় উপস্থাপন করিনি, তা হচ্ছে সেন্ট্রোজোম। শিক্ষার্থীবৃন্দ, সেন্ট্রোজোম এই যে অঙ্গাণুটি উদ্ভিদ এর ক্ষেত্রে সম্পূর্ণভাবে অনুপস্থিত, তবে প্রাণীতে এটি কোষ বিভাজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা সাধারণত যখন কোষ বিভাজন হয় তখন তার ভিতরে যে দুইটি সেন্ট্রিওল থাকে, দুইটি সেন্ট্রিওল আসলে নিউক্লিয়াসের দুই মাথায় চলে যায়। তো যাই হোক, আমরা যখন বিস্তারিত পড়বো তখন কোষ বিভাজনে তখন জানতে পারবো যে সেন্ট্রোজোমের আসলে কাজটা কি। তো এই ক্ষেত্রে আমরা মূলত 4টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, তুলনামূলক বিচারে এগুলোকে পার্থক্য হিসেবে উপস্থাপন করা যায়। কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, কোষ গহ্বর এবং সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে পাওয়া যায় না, তবে প্রাণী কোষে বিদ্যমান। এই হচ্ছে গিয়ে মূলত একটি কোষের মধ্যে, উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে যে তুলনামূলক বিচার করতে গেলে সাধারণ যে পার্থক্যগুলো উঠে আসে সেইগুলো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে শুধু তুলনামূলক বিচারই নয়, একটি কোষের মধ্যে কোন কোন অঙ্গাণু থাকতে পারে তারও একটি আমার বিশ্বাস তোমরা ধারণা পেয়েছো। লক্ষ্য করো, এখানে আমি কিছু দাগ দিয়ে রেখেছি, এগুলাকে আবার মাইক্রোটিউবিউলস বলা হচ্ছে। মাইক্রোটিউবিউলস, দুঃখিত, অথবা এগুলাকে সাইটোস্কেলেটনও বলা যায়। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এগুলো হচ্ছে গিয়ে সাইটোস্কেলেটন। এই ক্ষেত্রে উদ্ভিদেও কিন্তু কোথাও কোথাও সাইটোস্কেলেটন থাকবে। একটি কোষকে শক্তপোক্ত করার জন্য মূলত সাইটোস্কেলেটন, মাইক্রোটিউবিউলস এগুলো কাজ করে থাকে। ধরো আমি যদি দেখাতে চাই, এখানেও এটি থাকতে পারে, অথবা এখানেও অবস্থান করতে পারে। বিভিন্ন জায়গায় মূলত মাইক্রোটিউবিউলস, সাইটোস্কেলেটন, পোষক কঙ্কাল এগুলো অবস্থান করতে পারে। এছাড়াও একটি কোষের মধ্যে বিভিন্ন রকমের সঞ্চিত খাদ্যবস্তু থাকে, যেমন প্রাণী কোষের মধ্যে গ্লাইকোজেন নামক সঞ্চিত খাদ্যবস্তু, উদ্ভিদ কোষের ক্ষেত্রে গ্লুকোজ বা
স্টার্চ জাতীয় বিভিন্ন রকমের শর্করা বা কার্বোহাইড্রেট খাদ্যবস্তু অবস্থান করে সঞ্চিত খাবার হিসেবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকের যে ক্লাসটি তার মূল আলোচ্য বিষয়। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই দুইটি কোষ অঙ্কনের ক্ষেত্রে এই বিষয়গুলো ফলো করতে পারো, কোন কোন অঙ্গাণু থাকতে হবে, অথবা পাশাপাশি দুইটি কোষের মধ্যে তুলনামূলক বিচার করার জন্য তোমরা এই ক্লাসটি সহায়তা নিতে পারো। তো শিক্ষার্থীবৃন্দ আশা করি আজকের ক্লাসের বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে উপস্থাপিত হলেও তোমাদের কাজে লাগবে। তো 360 ডিগ্রি এডুকেয়ারের পাশে থাকবে, সাথে থাকবে, এই প্রত্যাশা জানিয়ে আজকের ক্লাস এর যে বিষয় বস্তু ছিল তা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে